আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা বায়োমেডিকেল ট্রানজিশন অ্যান্ড সেন্সর বইয়ের হচ্ছে তৃতীয় অধ্যায় নিয়ে ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করবো। ষষ্ঠ অধ্যায় একটা রচনামূলক আছে ফটোভোল্টাইক সেলের গঠন এবং কার্যপ্রণালী, সেটা নিয়ে আলোচনা করব। তো চলো ফটোভোল্টাইক সেলের গঠন এবং কার্যপ্রণালীতে যাওয়ার আগে আমরা হচ্ছে একটু বেসিক বুঝে নেই। খুবই সিম্পল বেসিক, তোমরা হচ্ছে সবাই পারো। আচ্ছা, এখানে দেখো আমি একটা দেখাইছি, পরমাণুর গঠন দেখাইছি। যে কোনো পরমাণুর গঠন আমরা জানি কি, ভেতরে পরমাণুর ভেতর দিকে থাকে নিউক্লিয়াসে কি থাকে, নিউট্রন এবং প্রোটন থাকে। এর বাহির দেখি কি কক্ষপথ থাকে, ওই কক্ষপথগুলোতে কি ইলেকট্রনগুলো এভাবে সাজানো থাকে, প্রথমে দুইটা, পরে হচ্ছে আটটা, পরে হচ্ছে এভাবে আরও সাজানো থাকে, তাই না? আচ্ছা, এটা তো আমরা সবাই জানি যে হচ্ছে পরমাণুর গঠন এরকম হয়। এটা দেখানোর তাহলে উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো এইটাই, দেখো এই যে পরমাণুর ইলেকট্রনগুলো যে থাকে, কেন্দ্র থেকে যত তুমি দূরে যাবা তত হচ্ছে ইলেকট্রনের সাথে কেন্দ্রের সাথে আকর্ষণ বল কমে কমে যায়। তো লাস্ট কক্ষপথের যে হচ্ছে ইলেকট্রনগুলো থাকে, ওই ইলেকট্রনের উপর তুমি যদি বাহ্যিক কোনো শক্তি ফেলো, তাহলে ওইখান থেকে ইলেকট্রনগুলো কি বিচ্যুতি হয়ে যায়। অর্থাৎ তুমি যদি বাহ্যিক কোনো যে কোনো শক্তি দ্বারাও, সেটা বৈদ্যুতিক শক্তি হতে পারে, আলোক শক্তি হতে পারে, তাপ হতে পারে, হোয়াট এভার, যে কোনো শক্তি দ্বারা তুমি যদি আঘাত করো, তখন এই আঘাত করার ফলে যে এই যে ইলেকট্রন কি হয়, এখান থেকে বন্ধন ভেঙে বের হয়ে চলে আসে। অর্থাৎ ইলেকট্রন এখান থেকে ইমিশন হয়, যেটা ইংরেজি ইমিশন বলা হয়, বাংলাতে বলা হয় বিচ্যুতি হয় আর কি। হ্যাঁ, অর্থাৎ ইলেকট্রন এখান থেকে নির্গত হয়ে চলে যায়। অর্থাৎ তুমি যদি এই যে এখানে যে ইলেকট্রনটা তো একটা বন্ধন বলে আছে, এই বলের থেকে বেশি বল দ্বারা যদি আঘাত করতে পারো, বেশি শক্তি দ্বারা আঘাত করতে পারো, তখন কি হয়, ইলেকট্রন এখান থেকে বিচ্যুত হয়ে চলে যায় আর কি। অর্থাৎ এই ইলেকট্রনটা এখান থেকে বের হয়ে চলে যাবে। ঠিক আছে? তো এগুলো কেন বলতেছি, এগুলো দেখবার সামনে কাজে লাগবে। তো আমরা এটাও জানি যে কোনো একটা পরমাণু থেকে যখন ইলেকট্রন বের হয়ে চলে যায়, তখন ওই পরমাণুটা পজিটিভ চার্জ হয়, এবং কোনো একটা পরমাণুতে যদি নতুন ইলেকট্রনটা যুক্ত হয়, সেটা কি নেগেটিভ চার্জ হিসাবে জমা থাকে, তাই না? তো এই বিষয়টা একটু মনে রাখো যে ইলেকট্রন যদি কোনো পরমাণু থেকে বের হয়ে চলে যায়, তখন সেই পরমাণুটা পজিটিভ চার্জ হিসাবে আচরণ করে, মানে পজিটিভ চার্জে চার্জিত হয়। আর কোথাও নতুন পরমাণু যুক্ত হইলে সেটা হচ্ছে কি নেগেটিভ চার্জে চার্জিত হয়। ঠিক আছে? তো চল ফটোভোল্টাইক সেল কী জিনিস আমরা দেখে ফেলি, কীভাবে কাজ করে, গঠনটা কেমন হয়। এই হচ্ছে ফটোভোল্টাইক সেলের গঠন চিত্র। এই চিত্রটা হচ্ছে আমি তোমাদের বই থেকে নিছি আর কি, আমি আর আঁকি নাই। তো তোমাদের তো অবশ্যই আঁকতে হবে, আঁকাটা শিখে নিও আর কি। এরকম মোটামুটি একটা গঠন দিতে পারলেই হয়েছে, একজ্যাক্ট যে এরকমই হইতে হবে এরকম না, এটা তো আঁকা খুব কঠিন কিছু না, ঠিক না? আচ্ছা, তো ফটোভোল্টাইক সেলের গঠন এবং কার্যপ্রণালী তোমার এখানে বর্ণনা করতে হবে। প্রথম পার্টে আমরা চিত্র আঁকবো, তারপর হচ্ছে গঠন আঁকবো। গঠন তো খুব বেশি কিছু না, আহামরি কিছু না, চিত্র তুমি ভালো করে বুঝলে গঠন এমনিই পারবা। তো এখানে কী আছে আগে আমি বলে নেই। ফটোভোল্টাইক সেলের এই যে নিচের দিকে একটা হচ্ছে তোমার পরিবাহী থাকে, হ্যাঁ, নিচের যে বেসটা থাকে, অর্থাৎ যেটার উপরে হচ্ছে ফটোভোল্টাইক সেল গঠন করা হয়, এই বেসটা হয় পরিবাহী হয়। এটা অ্যাজ ইউজুয়াল কপারের হয়, হ্যাঁ। তারপরে এই পরিবাহী কপারের উপরে একটা সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী দেওয়া হয়। এই অর্ধপরিবাহী হিসাবে এখানে মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে তোমার কিউপ্রাস অক্সাইড ইউজ করা হয়, হ্যাঁ, কিউপ্রাস অক্সাইড ইউজ করা হয়। আচ্ছা, কিউপ্রাস অক্সাইড ইউজ করলা, তারপরে এই যে কিউপ্রাস অক্সাইড যে ইউজ করলা, এটা তো একদম ওপর দিকে থাকে, এটার উপরে হচ্ছে কি আলোটা এসে পড়বে। এখন এই কিউপ্রাস অক্সাইডকে একদম খোলা রাখা যাবে না, খোলা রাখলে তো আর নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য এটার উপরে হচ্ছে এমন কিছু একটা দিতে হবে, যেটা হচ্ছে তোমার আলো পরিবহন করতে পারে, ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ। ঠিক আছে? স্বচ্ছ, যেমন কাচ। কাচ কি স্বচ্ছ না? এরকম টাইপের একটা এই কিউপ্রাস অক্সাইডের উপরে একটা স্বচ্ছ টাইপ কিছু দেওয়া হয়, যেটার ভিতর দিয়ে কি আলো খুব সহজেই যেতে পারে। ঠিক আছে? তো আমরা আরেকবার বলি কাহিনীটা কী হয়। কাহিনীটা হচ্ছে প্রথমে তোমার হচ্ছে নিচে একটা বেস দেওয়া হয়, সেই বেসটা কি পরিবাহী হয়। এই যে বেসটা পরিবাহী হয়, এখানে পরিবাহী হিসাবে অ্যাজ ইউজুয়াল কপার ইউজ করা হয়। এর কপারের উপরে কি করা হয়, কিউপ্রাস অক্সাইডের একটা প্রলেপ দেওয়া হয়, সেটা সেমিকন্ডাক্টর আর কি, হ্যাঁ, সেমিকন্ডাক্টর হিসেবে কিউপ্রাস অক্সাইডের একটা প্রলেপ দেওয়া হয়। এই প্রলেপের উপরে কি আলো পরিবহন করতে পারে, স্বচ্ছ ট্রান্সপারেন্ট এরকম কিছু একটা লাগাই দেওয়া হয়। ঠিক আছে? তারপরে এইখান থেকে দুইটা ইলেকট্রোড বের করা হয়। এই যে উপর থেকে একটা ইলেকট্রোড বের করা হয়, নিচের থেকে একটা ইলেকট্রোড বের করা হয়। এই ইলেকট্রোড দুটার ভিতরে কি করা হয়, যে আমাদের যে বাহ্যিক যে সার্কিট আছে বা লোড বা বাহ্যিক সার্কিট সংযোগ করা হয় আর কি। তো এটাই হচ্ছে গঠন, এখানে আর কাহিনী অন্য কিছু নাই। এইটাই আমি লিখছি, দেখো এখানে গঠনটা হচ্ছে কি, ফটোভোল্টাইক সেলের প্রথম পরিচয় দিয়েছি। ফটোভোল্টাইক সেল একটি অ্যাক্টিভ কম্পোনেন্ট, সরি অ্যাক্টিভ ট্রান্সডিউসার, যার উপরে আলো পড়লে বৈদ্যুতিক এনার্জিতে রূপান্তরিত হয়। আচ্ছা, এটা তোমরা আরও ভালোভাবে চিন্তা করো। তোমরা সৌরবিদ্যুৎ দেখছো না, সোলার সেল। সোলার সেলের উপরে কী হয়, সোলার সেলের উপরে তুমি যখন আলো ফেলো, তখন কি হয়, এই আলোটা কি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয় না? এটা কাহিনী সেম, মানে ওয়ান কাইন্ড অফ সেম কাহিনী আর কি। ঠিক আছে? তো তারপরে হচ্ছে কি, আচ্ছা, রূপান্তরিত হয় এটি কপার বেসের উপর একটি সেমিকন্ডাক্টর কিউপার অক্সাইডের প্রলেপ দেওয়া হয়। যে যেটা আমি বলছিলাম, একটা কপার বেস থাকে, তার উপরে কি একটা সেমিকন্ডাক্টর, অ্যাজ ইউজুয়াল কি কিউপ্রাস অক্সাইড, সিইউ আর কি, হ্যাঁ, কিউপ্রাস অক্সাইডের প্রলেপ দেওয়া হয়। কিউপ্রাস অক্সাইডের উপর ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ পরিবাহী থাকে। এই যে কিউপ্রাস অক্সাইডের উপরে কি একটা ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ আলোক পরিবাহী থাকে। এটা স্বচ্ছ কেন হয়, যেন কি আলো সহজে আসতে পারে। ঠিক আছে? আচ্ছা, সামনের কপার বেস ও ইলেকট্রোডগুলো থেকে আউটপুট নেওয়া হয়। যে সামনের যে কপার বেস আছে, যে নিচের যে কপার বেস এবং এই যে উপর যে ইলেকট্রোড আছে, এই দুটা থেকে কী হচ্ছে আউটপুটটা নেওয়া হয় আর কি। ঠিক আছে?
তো গঠন তো মোটামুটি আমরা বুঝতে পারলাম, তো চলো দেখি এটা কীভাবে কাজ করে। আচ্ছা, আমরা তো হচ্ছে গঠন বা স্ট্রাকচার সম্পর্কে জানলাম, এবার এটার ওয়ার্কিং প্রিন্সিপাল বা হচ্ছে কার্যপ্রণালী সম্পর্কে জানি। দেখো, আহ, প্রথমে কি হবে, আলো আইসা পড়বে এখানে, তাই না? লাইট আইসা পড়বে, কোথায় পড়বে? কিউপ্রাস অক্সাইডের উপরে পড়বে। আচ্ছা, আমরা একটু আগে দেখে আসলাম না, এই যে এখানে দেখে আসলাম না, আমরা যখন দেখে আসলাম যে আলো বা কোনো শক্তি যখন হচ্ছে আইসা পড়ে তখন কি হয়, এখান থেকে কি হয়, ইলেকট্রন নির্গত হয়ে যায়, তাই না? তাহলে এখানেও কাহিনীটা সেম হবে, কিউপ্রাস অক্সাইডের উপরে যখন লাইট এসে পড়বে তখন হবে কি, এই লাইটের যে শক্তিটা থাকে এটা মোটামুটি পৃথিবীতে যে সূর্যের আলো আসে এটা মোটামুটি ভালোই শক্তিশালী থাকে আর কি। মানে কিউপ্রাস অক্সাইড থেকে ইলেকট্রন ইমিশন করার মতো যথেষ্ট শক্তি নিয়ে এসে আসে সৌভাগ্যবশত আর কি। হ্যাঁ, এটা যদি না হইতো তাহলে তো আমরা সোলার সেল পাইতাম না। তো আলোটা এসে যখন পড়ে তখন কি হয়, কিউপ্রাস অক্সাইড থেকে যে ইলেকট্রন যে থাকে, ইলেকট্রনটা কি হয়ে যায়, নিঃসরিত হয়ে চলে যায়। আচ্ছা, ইলেকট্রন যখন নিঃসরিত হয়ে চলে গেল, কোথাও থেকে ইলেকট্রন চলে গেল, এটা কি ধনাত্মক চার্জে চার্জিত হয় না? তখন কিউপ্রাস অক্সাইডটা কি হয়, ধনাত্মক চার্জে চার্জিত হয়। কিউপ্রাস যখন ধনাত্মক চার্জে চার্জিত হয়, নিচের যে কপার বেসটা থাকে না, তখন এটা কি ঋণাত্মক চার্জে চার্জিত হয়। তো দেখো, আমরা যে দুইটা তার যে নিছি আউটপুটের, একটা নিছি কি কিউপ্রাস অক্সাইড থেকে, একটা নিছি কি কপার থেকে। তাহলে এক পাশে হইতেছে তোমার ধনাত্মক চার্জ হইলো, আরেক পাশে কি ঋণাত্মক চার্জ হইলো। তাহলে চার্জের একটা পার্থক্য হইলো না? এই যে চার্জের পার্থক্যর কারণে এখানে একটা ভোল্টেজ পার্থক্য তৈরি হয়। আর আমরা ওহমের সূত্র অনুযায়ী জানি কি, যখনই ভোল্টেজ পার্থক্য দুই মাথায়, তারের এই মাথায় একরকম ভোল্টেজ, এই মাথায় আরেক রকম ভোল্টেজ, তখনই কি হবে, তারের ভিতরে একটা কারেন্ট প্রবাহিত হবে। এই যে চার্জের পার্থক্যের কারণে কি হয়, একটা ভোল্টেজ পার্থক্য তৈরি হয়, এই ভোল্টেজ পার্থক্যের কারণে কি হয়, বাহ্যিক সার্কিটে একটা কারেন্ট প্রবাহিত হয়। আর এই যে ভোল্টেজ পার্থক্য বা হচ্ছে চার্জের পার্থক্যটা, এটা হচ্ছে আলোর উপরে নির্ভর করে। তুমি যত বেশি আলো দিতে পারবা, মানে যত বেশি পরিমাণে আলো শক্তিশালী ইন্টেন্সিটি নিয়ে পড়বে, যত আলোর তীব্রতা বেশি থাকবে, এই যে ভোল্টেজ পার্থক্য তত বেশি হবে। ভোল্টেজ পার্থক্য বেশি হলে কি, কারেন্ট প্রবাহ কি হয়ে যায়, বেড়ে যায়। আর আলো কম হলে কি, এটার ওই যে ভোল্টেজ পার্থক্য কম হবে। এই জন্য দেখবো যে হচ্ছে তোমার যেদিন রোদের জন্য দিন থাকে, ওই দিন সৌরবিদ্যুতের থেকে চার্জ, মানে ব্যাটারি খুব দ্রুত চার্জ হয় বা অনেক সময় ভোল্টেজ বেশি পাওয়া যায় আর কি। হ্যাঁ, আর যদি দিন মেঘাচ্ছন্ন থাকে দেখবা হচ্ছে, তার মানে কি, সূর্যের আলোর যে ইন্টেন্সিটি বা তীব্রতা সেটা কম, সেটার কারণে কি ভোল্টেজ পার্থক্য বা হচ্ছে আউটপুট কারেন্টটা কি কম হয় আর কি। ঠিক আছে, এটাই হচ্ছে এখানে কার্যপ্রণালী হিসেবে লেখা আছে। দেখো, আলো যখন কিউপ্রাস অক্সাইডের উপরে পড়ে তখন সেখান থেকে ইলেকট্রন নির্গত হয়, এবং তখন ইলেকট্রন ধনাত্মক এবং কপার প্লেট ঋণাত্মক চার্জ বহন করে। এই যে ইলেকট্রনটা কই থেকে নিছি, কিউপ্রাস অক্সাইড থেকে, যেহেতু কিউপ্রাস অক্সাইড থেকে ইলেকট্রন চলে গেল, তার মানে এটা ধনাত্মক, আর নিজেরটা কি ঋণাত্মক চার্জ বহন করে আর কি। ঠিক আছে, ফলে তখন সেখানে একটি ভোল্টেজ পার্থক্য তৈরি হয়, যেহেতু দুই দিকে দুই রকমের চার্জ আছে, এই জন্য কি একটা ভোল্টেজ পার্থক্য তৈরি হয়, যার ফলে বাইরের সার্কিটে একটি কারেন্ট প্রবাহিত হয়, যা মূলত নির্ভর করে আলোর পরিমাণের উপর। আলো বেশি হলে ভোল্টেজ পার্থক্য বেশি হয়, আর আলো কম হলে কি ভোল্টেজ পার্থক্য কম হয়। এই হইতেছে আমাদের ফটোভোল্টাইক সেলের গঠন এবং কার্যপ্রণালী। আশা করি সবাই বুঝতে পারছো।